আচ্ছা, আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অপারেশন অফ র্যাম চিপ। সো র্যাম চিপ বেসিক্যালি কি জিনিস, নর্মালি আমরা জানি ইট ইজ আ স্টোরেজ, প্রাইমারি স্টোরেজ বেসিক্যালি। সো র্যাম হচ্ছে একটা প্রাইমারি স্টোরেজ। সো এটার মধ্যে কী হয়, এটার মধ্যে কিছু অপারেশনস হয়, কীভাবে রিড হয়, কীভাবে রাইট হয়, কীভাবে ওয়ান বাই ওয়ান হচ্ছে র্যাম প্রসেসরকে হচ্ছে হোল পজিশনে নিয়ে যায় বা ওয়েট করায়, কাজ করে, এই যে অপারেশনগুলো এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা দেখবো। ফার্স্টে কী বলতেছে, র্যাম ইজ অলসো কল্ড ভলাটাইল মেমোরি বিকজ দে উইল নট রিটেইন ডাটা উইদাউট পাওয়ার। সো র্যাম যদি হচ্ছে কাজ করতে হয়, র্যামকে অবশ্যই পাওয়ার লাগে, এই জন্যই হচ্ছে বলতেছে র্যামটা হচ্ছে ভলাটাইল, অর্থাৎ পাওয়ার না থাকলে সে হচ্ছে এমটি, ফাঁকা, সে কিছু করতে পারে না, তার কোনো কাজ নেই। ইলেকট্রিক সাপ্লাই। সো যখন আমরা হচ্ছে ওই যে মাদারবোর্ডে কাজ করি, সো মাদারবোর্ড কাজ করার সময় আমরা কিন্তু এখানে র্যামটা হচ্ছে ইনপুট দিয়ে রাখি। সো আমরা যদি নর্মালি জাস্ট র্যাম নিয়ে এসে কোনো জায়গায় কাজ করতে চাই, সেটা কিন্তু পসিবল না, আমাদের অবশ্যই পাওয়ার দরকার পড়ে। সেকেন্ড বলছে, দ্য মেইন ডিফারেন্স বিটুইন রোম অ্যান্ড র্যাম ইজ দ্যাট র্যাম ইজ রিটেন আন্ডার নর্মাল অপারেশন whereas রোম ইজ প্রোগ্রাম আউটসাইড দ্য কম্পিউটার অ্যান্ড নর্মালি ইজ অনলি রিড। সো রোম বেসিক্যালি ইউজ হয় হচ্ছে ওই যে আমরা বায়োস সেট আপ করি না, বায়োসগুলোতে সেট আপ করি, ওইগুলোতে কাজ করে। আবার রোম হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারনাল মেমোরির কিছু প্রোগ্রাম, আমাদের মাদারবোর্ডের কিছু প্রোগ্রাম করা লাগে, ওইগুলো করার জন্য হচ্ছে কাজ করে। সো এই জন্যই রোম আর র্যামের মধ্যে বেশি ডিফারেন্স হচ্ছে, র্যাম হচ্ছে নর্মাল অপারেশন, অর্থাৎ আমরা আমাদের ডেইলি লাইফে যে অপারেশনগুলো কমপ্লিট করি, ডেইলি লাইফে যে টাস্কগুলো কমপ্লিট করি, ক্যালকুলেশনগুলো কমপ্লিট করি, ওইগুলো হচ্ছে আমরা বেসিক্যালি র্যাম বলি। আর রোম জিনিসটা কি, রোম হচ্ছে ওই যে বায়োস সেট আপ বলেন, তারপরে হচ্ছে গিয়ে প্রোগ্রাম যেটা বলেন, এই প্রোগ্রামগুলো বায়োস সেট আপগুলো হচ্ছে ওইখানে সেফ থাকে। সো ওইটা বেসিক্যালি আমরা টাচ করি না, নর্মালি ওগুলো আমরা রিড করি। বাট ওইগুলো চেঞ্জ করতে গেলে ওয়ে আছে, এমন নয় যে ওয়ে নাই, বাট নর্মালি ওইটা প্রি লোডেড থাকে বা প্রি প্রোগ্রাম থাকে, আমরা জাস্ট হচ্ছে ওইটা রিড করি, রিড করে কাজ করি, ওইখানে আমরা কোনো চেঞ্জ করি না সাধারণত। নেক্সট আমাদের র্যামটা দেখতে অনেকটা এইরকম, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক আর ডাইনামিক দুইটা টাইপ আছে, এটা আমরা আস্তে আস্তে বুঝবো। বাট এটা হচ্ছে একটা নর্মালি র্যাম, র্যামের মধ্যে হচ্ছে একটা চিপ সিলেক্ট আছে, এখানে রিড রাইট অপারেশনের জন্য পিন আছে, তারপরে এখানে কিছু ডাটা আসার জন্য, অ্যাড্রেস আসার জন্য কিছু পিন আছে A0 to A9, আর ডাটার জন্য হচ্ছে ডাটার কিছু লাইন আছে, ডাটা লাইন বা ডাটা বাস যেগুলো বলি, ওই ডাটার জন্য কাজগুলো আমরা হচ্ছে এখন দেখতে পারবো যে র্যামের অপারেশনগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো পিন দেখলাম কয়টা, আমরা এখানে দেখেন 3টা পিন দেখলাম, বেসিক্যালি 4টা পিন দেখলাম। সো 4টা পিনের কাজ কি, এর মধ্যে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখবো। সো এইখানে ওই পিনগুলোর নাম দেওয়া আছে, দেখেন CS আর WE, এই দুইটা পিন কীভাবে কন্ট্রোল করতেছে, আর এইখানে ডেটার সাথে এই দুইটার কানেকশন কি, এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। সো ফার্স্ট ওয়ান বলতেছে CS অর্থাৎ চিপ সিলেক্ট, এইটা যদি L থাকে, লো থাকে, আর WE যে আমাদের এখানে যে আছে রিড রাইট অপারেশনের জন্য, রাইট আর এক্সিকিউশন, এইটার জন্য যে হচ্ছে আমাদের পিনটা আছে, এই পিনটা হচ্ছে ক্রস, আর মোডটা হচ্ছে নট সিলেক্টেড। ক্রস মানে এইখানে হচ্ছে পাওয়ার নাই, তার মানে এইটার সাথে কোনো কানেকশন নাই, এটাতে কোনো ভ্যালু দেওয়া নাই। সো এই L মানে হচ্ছে লো, ক্রস মানে কিছু নাই। সো এইটার জন্য মোডটা নট সিলেক্টেড, তার মানে পাওয়ার সাপ্লাই যখন নাই তখন সে কাজ করতে পারবে না। সো এইটা একটু দেখেন, when CS input is low the chip is not selected because D0 to D7 is in high impedance state, the power memory chip is disabled and reduce its power requirement. সো এই যে পাওয়ার মেমোরি যে চিপটা বলতেছি, এটা হচ্ছে ডিসেবল, যে পাওয়ার মেমোরি ডিসেবল আছে, এই কারণে সে হচ্ছে কোনো মোড সিলেক্ট করতে পারতেছে না, যে সে কি রিড অপারেশন করবে নাকি সে রাইট অপারেশন করবে, এটা সে সিলেক্ট করতে পারতেছে না, কারণ তার কাছে পাওয়ার নাই। ওই যে ফার্স্টেই বলতেছিলাম ভলাটাইল, এই জন্যই বলা হয় যে পাওয়ার না থাকলে সে কাজ করবে না। দেন বলা হচ্ছে দিস ফিচার রিডিউসেস অ্যারাউন্ড 86% পাওয়ার। আচ্ছা, এইটা বলতেছে যেহেতু অফ র্যাম, সো 86% পাওয়ার হচ্ছে এইটা রিডিউস করে ফেলে। কী হবে, যখন র্যাম অফ থাকে অন্য কোনো কাজ পসিবল হয় না, সো সব কিছুই মোটামুটি হচ্ছে অফ থাকে। আচ্ছা, নেক্সট যে আছে সেটা হচ্ছে আমাদের এই বি নাম্বার স্টেজ, অর্থাৎ এই স্টেজটা সেকেন্ড ওয়ানে কী হচ্ছে, CS যে ভ্যালু, CS ভ্যালুটা হাই থাকতেছে, চিপ সিলেক্ট, অর্থাৎ এই র্যামটা সিলেক্ট হবে কি হবে না, এই পিন রাইট এক্সিকিউশন, আর এইটা মিন করতেছে হচ্ছে চিপ সিলেক্ট, অর্থাৎ এই র্যামটাকে আমি সিলেক্ট করবো কি করবো না, এই পিনটা হচ্ছে এটা দিয়ে মিন করে। আচ্ছা, এইখানে যে জিনিসটা বলতেছে CS is equal to high আর W is equal to low, then data on lines D7 to D0 are written into word address byte A0 to A9। তার মানে CS যখন হাই থাকে আর WE যখন লো থাকে, তখন সে কি করতেছে
ইনপুট হিসেবে হচ্ছে কাজ করতেছে, অর্থাৎ এই যে ডাটা বাসগুলো আছে এখান থেকে যে ডাটাগুলো আসবে এগুলো ইনপুট হিসেবে কাজ করবে, অর্থাৎ এইখান থেকে যত ডাটা আসবে সবগুলোকে আমি ইনপুট হিসেবে কাউন্ট করব যে আমার এটা প্রসেসরে ইনপুট দিচ্ছে। আর যদি হচ্ছে এই প্রসেসরে ইনপুট অবস্থায় না থাকে তাহলে সে আরেকটা লাস্ট অপশনে থাকতে পারে, সেটা হচ্ছে হাই, দুইটাই সিএসটাও হাই প্লাস হচ্ছে ডাব্লিউইটাও হাই। সো এইটা কি, এইটা হচ্ছে রিড অপারেশনে সে অ্যাকচুয়ালি কি আউটপুট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ সে বাসটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করতেছে। আচ্ছা এইখানে একটু খেয়াল আছে, আমরা তো বলছিলাম যখন বার অপশন থাকে তখন কি লো হলে অ্যাক্টিভ হয় আর হচ্ছে 1 হলে ইনঅ্যাক্টিভ হয়। সো এইখানে কিন্তু দেখবেন যে যখন লো আছে তখন কি রাইট এক্সিকিউশনটা কি চলতেছে, অর্থাৎ মোডটা রাইট মোডে চলে গেছে, আর যখন হাই আছে তার মানে এটা অফ আছে, সো তখন সে কি রিড মোডে চলে গেছে। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে কখন সে হচ্ছে রিড মোডে যায় কখন রাইট মোডে যায়। সো সিএস যখন হাই থাকবে এবং এই ডাব্লিউইচি যে লাইনটা আছে এইটাও যদি হাই থাকে, এই দুইটা পিন, তখন আপনার র্যামটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে, অর্থাৎ সে কোনো কিছু একটা আউটপুট দিবে, আউটপুট হিসেবে কাজ করবে। আর লাস্টে এই দুইটা টাইমে কি থাকে আমাদের র্যামটা পাওয়ার অন আছে, তার মানে র্যাম অ্যাক্টিভ অবস্থায় থাকে, এইখানে এই জিনিসটা বলতেছে। আর আরেকটা জিনিস বলতেছে এই যে ইনপুট আর আউটপুট যে আমাদের যাচ্ছে এইটা ডিসাইড করতেছে কীভাবে যে কোন জায়গার ডেটাটা হচ্ছে আসবে বা কোন জায়গার ডেটাটা হচ্ছে নিয়ে আসবো, এইগুলো কন্ট্রোল করে হচ্ছে অ্যাড্রেস লাইন A0 থেকে A9, অর্থাৎ র্যামের মধ্যে আমাদের অ্যাড্রেস লাইনের একটা পিন ছিল, এটাকে যদি খেয়াল করি সে ডিসাইড করে এই লাইনগুলো থেকে সে ডিসাইড করে যে আমি কোন অ্যাড্রেস থেকে ভ্যালু ইনপুট নিব, অর্থাৎ কোন লোকেশন থেকে ভ্যালু ইনপুট নিব অ্যান্ড কোন লোকেশনে গিয়ে ভ্যালু সেভ করব, অর্থাৎ আউটপুট হিসেবে দিব। সো দুইটাই হচ্ছে সে এই অ্যাড্রেস লাইনের থ্রুতে ডিসাইড করে। এখন আসি হচ্ছে আমাদের এই দুইটা র্যামের টাইপ আছে, নাম্বার 1 ইজ স্ট্যাটিক র্যাম অ্যান্ড সেকেন্ড 1 ইজ ডাইনামিক র্যাম। সো এই দুইটা ভ্যারিয়েন্ট হচ্ছে আমরা দেখব, দুইটার মধ্যে একটু কিছু ডিফারেন্স আছে। সো বেসিক্যালি একটু দেখলে মনে হয় যে আমাদের কি আছে, এইখানে একটা হচ্ছে এটা একটু পরে বলতেছি ক্যাপাসিটর টাইপের, তারপর হচ্ছে এইটা একটা ফ্লিপ ফ্লপ টাইপের, ফ্লিপ ফ্লপ পড়ছেন না, ফ্লিপ ফ্লপের ভিতরের যে মেকানিজম এটা কি খেয়াল আছে ডিএলডিতে। সো ফ্লিপ ফ্লপের কিন্তু এরকম একটা মেকানিজম থাকে যে আপনাদের গেট অলমোস্ট একটা দিয়ে ইন হয় আর একটা দিয়ে আউট হচ্ছে, এরকম টাইপের একটা মেকানিজম থাকে। আর পরে হচ্ছে এইটাও হচ্ছে একটু অন্য টাইপের ক্যাপাসিটর টাইপের, এটা বলতেছি আস্তে আস্তে। সো ফার্স্টে কী বলেন, স্ট্যাটিক র্যাম ডিভাইসেস রিটেইন ডাটা ফর অ্যাজ লং অ্যাজ ডিসি পাওয়ার ইজ অ্যাপ্লাইড। তার মানে যতক্ষণ আপনি হচ্ছে পাওয়ার দিবেন, ডিসি পাওয়ার মানে হচ্ছে কি যে এটা কিন্তু ডিরেক্ট এসি কারেন্ট না, এসি হচ্ছে আপনাদের কি ডিরেক্ট হচ্ছে আমরা মেইন লাইন থেকে যেটা পাই, আর ডিসি কিন্তু একটা কনভার্টিং হয়ে তারপর হচ্ছে ওই পাওয়ারটা দেয়। সো ডিসি কারেন্ট আর এসি কারেন্টের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। সো এই ডিসি পাওয়ারটা যখন থাকে অর্থাৎ কনভার্টেড হয়ে যখন পাওয়ারটা আসে ততক্ষণ পর্যন্ত এই র্যামটা হচ্ছে ডাটা রিটেইন করতে পারে, অর্থাৎ ডাটা নিয়ে কাজ করতে পারে। বিকজ নো স্পেশাল অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিটেইন ডাটা, দিস ডিভাইস আর কল্ড স্ট্যাটিক মেমোরি। সো এই যে ডাটা যে রিটেইন করতেছে সে ডিরেক্ট, এইখানে তার কোনো স্পেশাল কোনো অ্যাকশন দরকার পড়ে না, সে পাওয়ার পাচ্ছে, সে ডাটা নিয়ে আসতেছে, ডাটা নিয়ে যাচ্ছে, এরকম এর মাধ্যমে সে কোনো স্পেশাল কমান্ড বা স্পেশাল কোনো একটা অ্যাকশন করতেছে না, এই জন্য এটাকে স্ট্যাটিক বলা হচ্ছে। আচ্ছা আরও একটু ধরন আছে স্ট্যাটিকের, আরও কিছু ডেফিনেশন আছে, একটু পর আমরা দেখব। এইখানে যদি একটু ফিগার দেখেন, ডাটা ইজ রিটেন ইনটু দ্য সেল বাই অ্যাপ্লাইং ডাটা অ্যান্ড ইটস কমপ্লিমেন্ট অ্যাট দ্য বিট লাইন অ্যান্ড বিট লাইন ইনপুটস রেসপেক্টিভলি। সো এইখানে দেখেন আমাদের যে ডেটা আছে এটা হচ্ছে এই যে বিট লাইনগুলো বলতেছে, ডিজিটাল বিট পড়ছি না আমরা, খেয়াল আছে এইগুলো হচ্ছে ডিজিটাল বিট, এই বিটগুলো যাচ্ছে কি এই ফ্লিপ ফ্লপে, ডাটাগুলো এখান থেকে আউটপুট হয়ে কোনো একটা বিট হিসেবে সে আউটপুট দিচ্ছে। তার মানে এই টোটাল যেটা আছে এটা হচ্ছে একটা র্যামের সেল, স্ট্যাটিক র্যামের সেল, এখান থেকে ডাটা যাচ্ছে, ডাটা ইন হচ্ছে, তার মাঝখানে এই ফ্লিপ ফ্লপের যে কানেকশন হচ্ছে এইটা হয়ে সে একটা বিট আউটপুট দিচ্ছে। আর এটা হচ্ছে কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইনটা ডিসাইড করতেছে আমার এই সেলটা কি কাজ করবে কি না। সো বেসিক্যালি যখন আমরা র্যাম নিয়ে কাজ করি, র্যামের মধ্যে অনেকগুলো সেল থাকে, ছোট ছোট ডিভাইড করে, ওইটা আবার হচ্ছে ডিভাইডেড কিছু সেল থাকে, ওই সেলগুলো প্রতিটার মধ্যে এরকম থাকে। সো স্ট্যাটিক র্যামে হচ্ছে এইরকম দেখতে থাকে। আর একটু পরে যখন আমরা ডাইনামিক দেখবো, ডাইনামিকে দেখবো যে একটু চেঞ্জ আছে, ওইখানে আমাদের ট্রানজিস্টর আর ক্যাপাসিটরের কিছু কানেকশন আছে, ওগুলো দেখবো। আচ্ছা এইখানে আরেকটা জিনিস বলতেছে যে যখন আমরা এই বিট লাইনগুলো যখন কাজ করতেছে তাদের মধ্যে, এই যে বিট লাইন থেকে যখন বিট লাইন বার থেকে যখন বিট লাইনে যাচ্ছে, আবার বিট লাইন থেকে বিট লাইন বারে যাচ্ছে, এই যে কানেকশনটা কাজ করতেছে এদের মধ্যে একটা কন্ডিশন মেজার করে, Q1 কন্ডিশন আর Q2, এই দুইটা কন্ডিশন মেজার করে। এখন কন্ডিশন কী হইতে পারে তার উপর ডিপেন্ডস করতেছে যে আসলে আমি
কী টাইপের ডাটা নিতে চাই তার উপর ডিপেন্ডস করে কন্ডিশন থাকে। এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ডস করে তারা হচ্ছে ফ্লিপ ফ্লপ যায়, অর্থাৎ কন্ডিশন কি এখান থেকে পাস করবে নাকি এখান থেকে নিয়ে আসবে, এইটা ডিপেন্ডস করতেছে যে কোন কন্ডিশন, অর্থাৎ কোন জায়গা থেকে সে বিটটাকে হচ্ছে পাস করবে, ইনপুট হিসেবে পাস করবে না আউটপুট হিসেবে পাস করবে। আচ্ছা এইখানে আরেকটু দেখেন, স্ট্যাটিক র্যাম ডিভাইস রিটেন ডাটা ফর অ্যাজ লং, এটা তো বলাই আছে অলরেডি, আমরা বলে ফেলছি। আর বিকজ হ্যাঁ এই যে মাঝখানে যে বিটেরগুলো বলতেছিলাম, এই যে একটু আগে আমি বলছিলাম মানে ট্রানজিস্টর ওয়ার্ডটা ইউজ করছিলাম, যে একটু পরে আমরা ট্রানজিস্টর দেখব। এইখানে একটা ট্রানজিস্টর সেট থাকে এই বিট লাইনে। সো বিট যখন আসে ট্রানজিস্টরের মাধ্যমে সে হচ্ছে যায়, ট্রানজিস্টর তো জানেন ছোট হচ্ছে আমাদের যদি বলতে পারেন গেইটের হচ্ছে কম্বিনেশন। সো এই গেইটের কম্বিনেশন থাকে, একবারে যদি বলি যে কিছু গেটগুলো নিয়ে, হ্যাঁ পিএনপি এনপি, ওইটা তো জাংশনের কথা বলতেছেন, মানে আমি বলছি আপনি হচ্ছে গিয়ে ফিজিক্সের ট্রানজিস্টর বলতেছেন না, ওইটার ভিতরে যে আমরা মেকানিজমটা করি আর কি, ওইটা তো গেট হিসেবে থাকে আর কি। আপনি যেটা বলতেছেন ওই যে ইলেকট্রনের পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকে, পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে পিএনপি আর এনপিএন জাংশন হয়, ওইটা না, মানে ওইটাও ট্রানজিস্টর, ওইটা হচ্ছে বুঝি নাই, হ্যাঁ ওইটা সেমিকন্ডাক্টরের কারণে, ওইটা একটু অন্য কনসেপ্ট। আর এইটা হচ্ছে র্যামের ভিতরের কনসেপ্টের কথা বলতেছি। এইটার যে ট্রানজিস্টরটা থাকে, এই ট্রানজিস্টরের সাথে এখানে একটা ফ্লিপ ফ্লপ থাকে। সো এই ডিসাইড করে যে আমি বিটটা কোন দিকে পাঠাবো, এই দিক থেকে আসবে না ওই দিক থেকে যাবে। সো এই মেকানিজমটা ইউজ করে, এখানের মধ্যে দুইটা ট্রানজিস্টর থাকে, এই মেকানিজম ইউজ করে হচ্ছে ভিতরের ডেটাগুলো পাস হয়, ডেটাগুলো নিয়ে আসে নিয়ে যায়, হচ্ছে প্রতিটা সেল থাকে। আইসি বলা যায় না, সেল বলে এগুলোকে, এইটাকে একটা সেল বলে। সো র্যামের মধ্যে অনেকগুলো সেল থাকে। একটু পর আমরা যখন লাইন দেখব তখনই দেখব যে আমরা একটা 8 কিলোবাইটের র্যাম নিব, কিন্তু র্যামের মধ্যে 4টা সেল থাকবে। সো 4টাতে 2 কিলোবাইট করে থাকবে, বা আমরা 8টা নিব, 8টাতে 1 কিলোবাইট করে থাকবে। ওই যে ডিভাইডগুলো বলতেছি, এই ডিভাইডগুলো হচ্ছে একটা সেল। লাইন কোডিং করলে একটু পরেই দেখবেন যে আলাদা করে কীভাবে করা হচ্ছে। আচ্ছা এই যে এইটাও দেখতে পারেন, এখান থেকে বুঝবেন। সো এইখানে হচ্ছে বেসিক্যালি ডাটা যাচ্ছে, এই ডাটাগুলো কীভাবে পাস হবে, কোনটার ভিতর দিয়ে কীভাবে পাস হবে, এগুলো কিন্তু এই সেলগুলো ডিসাইড করতেছে, প্রতিটা সেল। সো এখানে কিন্তু অনেকগুলো ডেটা আছে, D0 থেকে স্টার্ট করে এখানে DN-1 পর্যন্ত আছে। সো এই N-1 ডাটা কীভাবে পাস হবে, বিটগুলো কি এইখান থেকে এইভাবে যাবে না কীভাবে যাবে, এইটা ডিপেন্ডস করতেছে এই ভিতরের কন্ডিশন আর সেলের মেকানিজমের উপরে, যে সেল কীভাবে কাজ করতেছে। এটা হচ্ছে টোটাল একটা চার্ট, মানে এই ডাটা লাইনের, ডাটা বাসের, এই ডাটা বাস ডিপেন্ডস করে আপনার র্যামের কনফিগারেশনের উপর, ডিফারেন্ট হইতে পারে। একটা সেল, এই একটা সেল, এটা হচ্ছে 8 বিট, 8 বিটের এক একটা হচ্ছে থাকে, মানে না টোটাল আপনার এটা ডিপেন্ডস করে আপনার কনফিগারেশনের উপর। আপনার যে র্যাম আছে, র্যামের কনফিগারেশন যদি বলা হয় 8 কিলোবাইট, সে এটাকে আমরা হচ্ছে ডিভাইড করার পরে হচ্ছে আমরা দেখতে পারি যে কয়টা ডেটা যেতে পারে, এটা কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা এটার একটু আমরা পিকচারটা একটু পরেই দেখতে পারবো, দাঁড়ান একটা লাইন কোডিং দেখলেই মোটামুটি একটু মাথায় আসবে। ধরেন এই যে এইখানে এই জায়গাটার মধ্যে আমার কিন্তু অনেকটা র্যাম আছে, 5টা র্যাম চিপ আছে, বাট প্রতিটা আমি আলাদা আলাদা করতেছি, প্রতিটা কোনটা সিলেক্ট হবে এটা কিন্তু ডিপেন্ডস করতেছে। সো একটু পরে এইটি কনসেপ্টটা পড়বো, যে এইখানে দেখেন আমরা 8টা বিট ডেটা হচ্ছে একসাথে নিতে পারি, এটা ডিপেন্ডস করতেছে এই র্যামের কনফিগারেশন হচ্ছে D0 থেকে D7, এটা আমাকে বলে দিবে। আমি যদি বলে র্যামের কনফিগারেশনে ডাটা বাস থাকবে 12টা, তাহলে আমাকে প্রতিটা ডাটা বাস থাকবে কি D0 থেকে D7, সরি D11। সো এটা ডিপেন্ডস করতেছে আমার র্যামের কনফিগারেশনের উপর, র্যাম এক একটা এক এক কনফিগারেশনের হয়। আচ্ছা তারপরে হচ্ছে একটু আবার ব্যাকে করি, স্যার DDR4 RAM এটা মানে কি স্যার? ওইটাও আসতেছে একটু পরে, আস্তে আস্তে আসবে, ওগুলোও পড়বে, আমাদের এই কনসেপ্টের মধ্যেই আসবে আস্তে আস্তে। আচ্ছা এখন হচ্ছে আমরা ডাইনামিক মেমোরিটা পড়ি। ডাইনামিক মেমোরি কাইন্ড অফ মানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, স্ট্যাটিক হচ্ছে আমাকে একটা দেওয়া আছে, আমি সবসময় এটা ইউজ করতে হবে, এর বাইরে যাইতে পারবো না। আর ডাইনামিক হচ্ছে আমার দরকার অনুযায়ী আমি হচ্ছে সেট করে নিব, চেঞ্জ করে নিব। বেসিক কনসেপ্ট হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে এইটুকুই ডিফারেন্স থাকে। এটা সব জায়গায়, আপনি রাউটিংয়ের যদি বলেন রাউটিংও সেম, আপনি যদি ডাইনামিক কোনো কোড করতে চান, যেমন প্রোগ্রামিংয়েও কিন্তু স্ট্যাটিক কোড হয়, ডাইনামিক কোড হয় প্রোগ্রামিংয়ে। সো ওইটাতেও সেম, ওইটাও হচ্ছে এরকমভাবেই করে। সো বেসিক ডিফারেন্স থাকে এইটা। র্যামের ক্ষেত্রে কি, ওইটা একটু দেখি। ইনসাইড আ ডাইনামিক মেমোরি চিপ, ইচ মেমোরি সেল হোল্ডস 1 bit অফ ইনফরমেশন অ্যান্ড ইজ মেড আপ ফর 2 parts। সো এইখানে দেখানো বলতেছে যে এই ডাইনামিক র্যামে যে সেলগুলো আছে এগুলো কি 1 bit করে হচ্ছে ডাটা নিতে পারে,
তারপর বলতেছে এটার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ট্রানজিস্টর, একটা হচ্ছে ক্যাপাসিটর। ট্রানজিস্টর অলরেডি আমরা একটু দেখছি যে আগের স্ট্যাটিক র্যামও ছিল, বাট ক্যাপাসিটরটা এখন আমরা দেখিনি। দ্য ক্যাপাসিটর হোল্ডস দ্য বিট ইনফরমেশন অফ A0 অর A1, অর্থাৎ একটা 0 নিতে পারে অথবা একটা 1 রাখতে পারে ক্যাপাসিটরের মধ্যে, সে হোল্ড করে রাখতে পারে। দ্য ট্রানজিস্টর অ্যাক্ট অ্যাজ আ সুইচ দ্যাট লেটস দ্য কন্ট্রোল সার্কিটারি অফ দ্য মেমোরি চিপ রিড ক্যাপাসিটর অর চেঞ্জ দ্য স্টেট। তার মানে ক্যাপাসিটর কি করতেছে, ক্যাপাসিটর হচ্ছে একটা ভ্যালু রাখতেছে, আর ট্রানজিস্টর সেট করতেছে যে সুইচটা দিচ্ছে, সে কন্ট্রোলটা কোন ফ্লোতে যাবে, আপনার লেফট টু রাইট যাবে না রাইট টু লেফট যাবে, কোন ফ্লোতে, ইনপুট থেকে আউটপুটের ফ্লোতে যাবে না আউটপুট থেকে ইনপুট ফ্লোতে যাবে, সেটা ডিসাইড করতেছে হচ্ছে ট্রানজিস্টর। লাস্টের যে ইয়াতে বলা আছে দেখেন, ফর ডাইনামিক মেমোরি টু ওয়ার্ক ইদার দ্য সিপিইউ অর দ্য মেমোরি কন্ট্রোলার হ্যাজ টু কাম অ্যালং অ্যান্ড রিচার্জ অল দ্য ক্যাপাসিটর হোল্ডিং ওয়ান বিফোর দে ডিসচার্জ। তার মানে বলতেছে যে ডাইনামিক মেমোরিতে যতগুলো বিট থাকবে এগুলোর যদি আমার কাজ করতে হয় তাহলে ওই রিলেটেড যতগুলো সেল আছে সবগুলো সেলের ক্যাপাসিটরকে আমাকে পাওয়ার দিতে হবে। আমি যতগুলো ক্যাপাসিটরকে পাওয়ার দিতে পারবো ততগুলো সেল কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। স্ট্যাটিকে কিন্তু আমাকে ফুললি পাওয়ার দিতে হবে, তখন কিন্তু আমি ফুললি পাওয়ার না দিলে সে যদি পাওয়ার একটা রিকোয়ারমেন্টস লেভেলের নিচে পায় তাহলে সে হচ্ছে স্ট্যান্ড বাই থাকবে, অর্থাৎ অফ অবস্থায় থাকবে। বাট ডাইনামিকে কিন্তু আমি ক্যাপাসিটর বেস করেও হচ্ছে পাওয়ার চেঞ্জ করতে পারি। আচ্ছা, দেন কি বলতেছে দেখেন, টু ডু দিস দ্য মেমোরি কন্ট্রোলার রিডস দ্য মেমোরি অ্যান্ড দেন রাইটস ইট ব্যাক। দিস রিফ্রেশ অপারেশন হ্যাপেন্স অটোমেটিক্যালি 1000 of times per second। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতেছে যে ডাইনামিক মেমোরিতে যখন আমি চার্জ পাচ্ছি, সে চার্জ নিচ্ছে, একটা কাজ করতেছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার নিচ্ছে, কাজ করতেছে, ছেড়ে দিচ্ছে। সো এই জিনিসটা মানে অনেক টাইম হয়, পার সেকেন্ডে দেখেন 1000 টাইম হচ্ছে, তার মানে 1 সেকেন্ডে অন অফ আকারে কাজ করে 1010 এভাবে, মানে ক্যাপাসিটরটা আমি একবার অন করতেছি অফ করতেছি। হ্যাঁ, এই সিস্টেম মানে অন অফ অটোমেটিক হচ্ছে, আমি ইচ্ছা করে করতেছি না, মানে ম্যানুয়ালি করলেও এটা স্ট্যাটিকই হয়ে যাচ্ছে যে আমি একটা পাওয়ার অফ করতেছি অন করতেছি। বাট ক্যাপাসিটরের ওই র্যামটা মানে ডাইনামিক র্যামের সিস্টেমটা এরকম, সে পাওয়ার নিবে, কাজটা করবে, পাওয়ারটা ছেড়ে দিবে, পাওয়ার নিবে, কাজ করবে, ছেড়ে দিবে, মানে সে হোল্ড করে বসে থাকবে না। আর স্ট্যাটিকে কিন্তু সবসময় হোল্ড করে বসে থাকে। তো এটাই হচ্ছে ডিফারেন্সটা। এই জন্যই একটু ডাইনামিক মেমোরিটা হচ্ছে আমাদের ভালো, বাট এটা আবার এক্সপেন্সিভ হয়। এটা একটু পরে আমরা ডিফারেন্সটা দেখবো আবার। আচ্ছা, দ্য রিফ্রেশ অপারেশন, মানে এই অপারেশনটাকে আমরা বলতেছি রিফ্রেশ। এই যে পাওয়ার পাচ্ছে, কাজ করতেছে, ছেড়ে দিচ্ছে, এটাকে রিফ্রেশ অপারেশন বলতেছি। দ্য রিফ্রেশ অপারেশন ইজ ওয়ার ডাইনামিক মেমোরি গেটস ইটস নেম। সো ডাইনামিক র্যাম হ্যাজ টু বি ডাইনামিক্যালি রিফ্রেশড অল অফ দ্য টাইম অর ইট ফরগেটস হোয়াটস ইট ইজ হোল্ডিং। সো এইটা কিন্তু খুবই মার্ক করা একটা কথা যে ডাইনামিক মেমোরি সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ কি, এইটাকে সবসময় রিফ্রেশ করতে হয় ডাইনামিক্যালি। যদি রিফ্রেশ করতে না পারে তাহলে সে কী করতেছে, কী হোল্ড করে রাখছে এটা ভুলে যায়। অর্থাৎ আমি যদি একবার পাওয়ার ছেড়ে দিয়ে আবার ফুললি পাওয়ার দেয়, সে আগের সব কিছু ভুলে যাবে। স্ট্যাটিকে কী হয়, পাওয়ার ছেড়ে দিয়ে যদি রাখি ওইটাতে স্টোর থাকে বা সে ওইটা ভুলে না। বাট ডাইনামিকে কিন্তু আমি যদি কন্টিনিউয়াসলি এই রিফ্রেশ প্রসেসটা না চালাই, সে হচ্ছে ভুলে যায় যে তার কাছে কী আছে। দ্য ডাউন সাইড অফ অল অফ দিস রিফ্রেশিং ইজ দ্যাট ইট টেক্স টাইম অ্যান্ড স্লো ডাউনস দ্য মেমোরি। সো এই যে রিফ্রেশ করতেছে, এই রিফ্রেশের ক্ষেত্রে পাওয়ার রিডিউস হচ্ছে ঠিকই, কিন্তু রিফ্রেশিং প্রসেসের জন্য স্লো হয়ে যাচ্ছে মেমোরি। যে আমার পাওয়ার কনজাম্পশন হচ্ছে কম, আমি করতেছি, ছেড়ে দিচ্ছি, করতেছি, ছেড়ে দিচ্ছি, বাট এটা করতে গিয়ে আমার কি একটা প্রসেস করা লাগতেছে, এই প্রসেসের জন্য আমার মেমোরিটা স্লো হয়ে যাচ্ছে। এখন আসে বেসিক্যালি দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। সো স্ট্যাটিক র্যাম ইউজেস আ কমপ্লিটলি ডিফারেন্ট টেকনোলজি। ইন স্ট্যাটিক র্যাম এ ফর্ম অফ ফ্লিপ ফ্লপ হোল্ডস ইচ বিট অফ মেমোরি। সো একটু আগে ফ্লিপ ফ্লপ দেখতেছিলাম না, ওইটার মধ্যে ওই যে বিট যাচ্ছে বলতেছিলাম। সো এক একটা বিট হচ্ছে এক একটা ফ্লিপ ফ্লপেও থাকে এক একটা সেলের মধ্যে। এ ফ্লিপ ফ্লপ ফর এ মেমোরি সেল টেক্স 4 or 6 ট্রানজিস্টর অ্যালং উইথ সাম ওয়ারিং বাট নেভার হ্যাজ টু বি রিফ্রেশ। সো এই যে ফ্লিপ ফ্লপে এইখানে যে হচ্ছে আমার ভ্যালুগুলো যাচ্ছে, ট্রানজিস্টরের থ্রুতে যে ফ্লো লাইনটা কন্ট্রোল হচ্ছে, এইখানে কখনো রিফ্রেশ করা লাগে না। অর্থাৎ পাওয়ার দিলে সে হচ্ছে ফ্লোতে কাজ করতে থাকে কন্ডিশন অনুযায়ী, ওই যে Q1 আর Q2 যেটা দেখলাম কন্ডিশন অনুযায়ী কাজ করতে থাকে। বাট ডাইনামিকে কিন্তু রিফ্রেশটা অলওয়েজ লাগে। দিস মেক স্ট্যাটিক্স র্যাম সিগনিফিকেন্টলি ফাস্টার দ্যান দ্য ডাইনামিক র্যাম। সো যেহেতু আমাদের রিফ্রেশ নাই, সো এটা ফাস্ট কাজ করে। আর তারপরে বলতেছে however it because of it has some parts, a static memory cell takes a lot of memory space on a chip than a dynamic memory cell, therefore it holds less memory per chip and that makes static RAM a lot more expensive. আচ্ছা, এখন এখানে লাস্টে একটা কথা বলছে, এটা হচ্ছে বেসিক্যালি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে যে স্ট্যাটিক র্যামে হচ্ছে অনেক বেশি জিনিস লাগতেছে। যেমন ডাইনামিক র্যামে দেখেন আমার কি লাগতেছে,
একটা ট্রানজিস্টর আর একটা ক্যাপাসিটর, আর কিছু লাগতেছে না। বাট স্ট্যাটিক র্যামে হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ লাগতেছে, ফ্লিপ ফ্লপের মধ্যে কী থাকে, গেট থাকে, আবার হচ্ছে আমাদের কি ট্রানজিস্টর লাগতেছে, 4টা থেকে 6টা ট্রানজিস্টর এক একটা সেলের মধ্যে। সো এই যে ট্রানজিস্টরগুলো লাগতেছে প্লাস ফ্লিপ ফ্লপ লাগতেছে, এটার জন্য কি আমাদের বেশি স্পেস যাচ্ছে, কিন্তু আমরা স্টোর করতে পারতেছি কম স্পেস। সো এইটাকেই বলতেছে যে আমি স্টোর করতেছি কম, বাট আমার বেশি কম্পোনেন্টস লাগতেছে, এই জন্য এই জিনিসটা অনেক এক্সপেন্সিভ। বাট স্ট্যাটিক মেমোরিটা হচ্ছে ফাস্টার। সো আপনার যখন ফাস্টার মেমোরি লাগবে তখন আপনি কি করবেন, স্ট্যাটিক ইউজ করবেন। যখন আপনার হচ্ছে কি এমন লাগবে যে একটু স্লো হলেও প্রবলেম নাই, বাট আপনার দরকার কি পাওয়ার কনজাম্পশন বা পাওয়ারটা খুব ভালো হইতে হবে, তখন আপনি কী করবেন, ডাইনামিক মেমোরি ইউজ করবেন। আচ্ছা, এখন আরেকটা আপনাদের ডিফারেন্সটা দেওয়া আছে, স্ট্যাটিক র্যাম ইজ ফাস্ট অ্যান্ড এক্সপেন্সিভ অ্যান্ড ডাইনামিক র্যাম ইজ লেস এক্সপেন্সিভ অ্যান্ড স্লোয়ার। দেয়ারফর স্ট্যাটিক র্যাম ইজ ইউজ টু ক্রিয়েট দ্য CPU spared sensitive cache memory while dynamic RAM forms the larger system RAM. সো এই জিনিসটা মোটামুটি বুঝতেই পারছেন, যেহেতু আমাদের ফাস্টার মেমোরি। সো ফাস্টার মেমোরি আমরা জানি কি যে র্যাম থেকেও ফাস্টার হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি। সো স্ট্যাটিক র্যামটা ইউজ করা হয় ওই ক্যাশ মেমোরিতে, আর ডাইনামিকটা ইউজ করা হয় হচ্ছে আমাদের র্যাম টেকনোলজিতে। সো র্যাম টেকনোলজিতে আপনি যদি হচ্ছে পাওয়ার একবার হচ্ছে চলে যায় তাহলে সে আর এটা মনে রাখতে পারে না, বাট স্ট্যাটিকে কী হয়, সে এটাকে হচ্ছে ধরে রাখতে পারে। এই জন্য দেখবেন স্ট্যাটিক মেমোরি নিয়ে বা ক্যাশ মেমোরি নিয়ে যখন কাজ করি, আমরা যখন রিসেন্ট কোনো ফাইল ওপেন করি এটা খুব ফাস্ট ওপেন হয়ে যায়। মানে আপনি সবসময় দেখবেন কম্পিউটারে আপনি একটা গান প্লে করছেন মাত্রই, এটা কেটে দিয়ে আবার প্লে করেন, দেখবেন সাথে সাথে প্লে হয়ে যাচ্ছে। বাট আপনি অন্য আরেকটা গান যেটা আপনি হয়তো 2 দিনেও অন করেন নাই, 2 দিন না হয়তো 2 ঘন্টাও অন করেন নাই, ওইটা অন করবেন দেখবেন অনেক টাইম লাগবে। কেন? কারণ ওইটা থাকে হচ্ছে র্যামে অর্থাৎ ডাইনামিক মেমোরিতে, ওইটা থেকে আবার ক্যাশ মেমোরিতে চলে আসে, তারপরে হচ্ছে কাজ করে। সো একবার যখন স্ট্যাটিকে চলে আসে বা ক্যাশ মেমোরিতে চলে আসে, এটা খুব ফাস্ট কাজ করতে পারে। আর ক্যাশ মেমোরি কী করে, রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো মনে রাখতে পারে। সো রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো থাকে, সো এটা ফাস্ট কাজ করতে পারে। এই জন্য হচ্ছে আমরা ক্যাশ মেমোরি ইউজ করলে খুব ফাস্ট কাজ করতে পারি, বাট ক্যাশ মেমোরি হচ্ছে খুব এক্সপেন্সিভ। আচ্ছা, ডাইনামিক মেমোরির হচ্ছে আমরা একটু ডিজাইনটা দেখছি। ডাইনামিক মেমোরি অলরেডি বলে ফেলছি, তারপর আবার একটু বলি। এসেনশিয়ালি সেম অ্যাজ স্ট্যাটিক র্যাম এক্সেপ্ট ইট রিটেন্স অনলি 2 or 4 মিলিসেকেন্ড অন অ্যান ইন্টিগ্রেটেড ক্যাপাসিটর। সো এইটা হচ্ছে 2 or 4 মিলিসেকেন্ড হচ্ছে টাইম নেয় কোনো একটা ডেটা হচ্ছে নিয়ে আসতে ক্যাপাসিটরের মধ্যে। আফটার 2 or 4 মিলিসেকেন্ড দ্য কন্টেন্টস অফ দ্য DRAM মাস্ট বি কমপ্লিটলি রিরিটেন। সো এই যে 2 or 4 সেকেন্ডের মধ্যে, মিলিসেকেন্ডের মধ্যে এইটাকে আবার আপনাকে রিরাইট করতে হবে। অর্থাৎ আপনি যদি এই ভ্যালুটা নিয়ে কাজ করতে চান মেমোরিতে, আপনাকে কী করতে হবে, ওইটাকে আবার রিফ্রেশ করে লোড করে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি একবার রিফ্রেশ করে নিয়ে এসে যদি এটাকে বারবার লোডিং অবস্থায় বা রিফ্রেশ না করেন, তাহলে সে কী করবে, এটা ভুলে যাবে। সো আপনার কাছে একটা ডেটা আছে, আপনি ইউজ করলেন ডাইনামিক মেমোরি, ওইটা যদি আপনি রিফ্রেশ করে বারবার না নিয়ে আসেন আপনার মেমোরি থেকে বা আপনার যেই জায়গায় ডেটাটা সেভ আছে, তাহলে ওই মেমোরি ওইটা ভুলে যাবে। সো এই জন্য হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরিটা হচ্ছে এটার একটা ব্যাক সাইড বলতে পারেন বা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যে এইটা হচ্ছে রিফ্রেশ করা ছাড়া সবসময় আপনার যে ভ্যালুস বা আপনার যে ডেটাগুলো এগুলো ভুলে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি হয় ক্যাপাসিটরের জন্য, যেটা 1 আর 0 রাখে, এটা অলরেডি বলতেছি যে ক্যাপাসিটর চার্জ লুজ করে ফেলেন। সো ডাইনামিক র্যামটা দেখতে এইরকম, এটার মধ্যে হচ্ছে আমাদের এই যে বিট লাইন থাকে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ডেটাগুলো পাস করি, আর এইখানে হচ্ছে আমাদের এক ট্রানজিস্টর আছে, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, যেটার মধ্যে হচ্ছে ভ্যালুগুলো স্টোর করতে পারা যায়, আর এটা কি ফ্লোটা ডিসাইড করে। সো এইগুলো হচ্ছে প্রতিটা এক একটা সেল। সো ডাইনামিক সেল দেখলাম, আর হচ্ছে আমাদের স্ট্যাটিক দেখলাম। সো ডাইনামিক আর স্ট্যাটিকের মধ্যে ডিফারেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে স্ট্যাটিক র্যাম ভার্সেস ডাইনামিক র্যামে। সো অলরেডি আমরা জানি, তারপরেও বলি যে স্ট্যাটিক র্যামে ফ্লিপ ফ্লপ ইউজ হয়, আর ডাইনামিক র্যামে ডিরেক্ট ক্যাপাসিটর ইউজ হয়। আর ডাটা হচ্ছে পাওয়ার যখন দেওয়া হয় তখন হচ্ছে ডাটা দেওয়া হয়, আর এটা কি করে, ফিউ সেকেন্ড ডাটা নেয়, তারপর আবার কি রিফ্রেশ করা লাগে। আর ডাজ নট রিফ্রেশ দ্য মেমোরি সেল স্ট্যাটিকে, এটাতে কন্টিনিউসলি রিফ্রেশ করা লাগে, এটা ফাস্টার, এটা স্লোয়ার। কনজিউম লেস পাওয়ার, কনজিউম মোর পাওয়ার। লেস মেমোরি পার চিপ বিকজ বিট ডেন্সিটি ইজ লো কম্পেয়ার টু ডাইনামিক র্যাম। এখানে কম মেমোরি হচ্ছে সে জায়গা রাখতে পারে, কারণ হচ্ছে এই জায়গাটা খুবই এক্সপেন্সিভ, আর এইটাতে হচ্ছে যেহেতু অনেকগুলো ট্রানজিস্টর থাকে, আমাদের 2 to 4 ট্রানজিস্টর থাকে অ্যান্ড ফ্লিপ ফ্লপ থাকে, সো এটা স্টোর করতে পারে কম মেমোরি। আর এইটা হচ্ছে তুলনামূলক বেশি মেমোরি স্টোর করতে পারে, কারণ এক একটা ক্যাপাসিটর কি এক একটা বিট রাখতে পারতেছে, তার মানে এক একটা সেল এক একটা বিট রাখতে পারতেছে।
সো বেসিক্যালি এই দুইটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের র্যামের হচ্ছে একটু ফিগার দেওয়া আছে, জাস্ট এটা দেখবেন, এটা অলরেডি আপনারা জানেন। এইগুলো হচ্ছে আমরা ইউজ করতাম। আপনি DDR2 র্যাম পাইছেন কখনো? 4 পাইছেন আপনারা? মানে যখন ইউজ করা শুরু করছেন কম্পিউটার 4 পাইছেন? আচ্ছা, আমি কিন্তু হচ্ছে DDR1ও দেখছি। DDR1ও ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল। আমি যদিও DDR1 ইউজ করি নাই, আমি যখন প্রথম পিসি কিনি তখন DDR2 মাত্র লঞ্চ হয়েছে, DDR2 মাত্র আসছে দেশে। সো তখন হচ্ছে DDR2 এর খুব দাম। তারপরে হচ্ছে কি পরের পিসি যখন কিনি তখন DDR3 এর র্যামে কিনছিলাম, আর লাস্টেরটা মনে হয় DDR4 এ আছে এখন। DDR4 মনে ইউজ করতেছি, যাই হোক DDR5ও চলে আসছে এখন। এটা হচ্ছে বেসিক্যালি স্পিড থেকে শুরু হয়। স্পিড কেমন হবে? DDR4 মনে হয় লাস্ট মেগাহার্টস হচ্ছে 200 মেগাহার্টস, আর DDR5 স্টার্ট হয় হচ্ছে 400 এখান থেকে। সেটা মানে কি স্যার? DDR4 মানে এখানে কি 4টা স্লট থাকে? গিগাহার্টস পড়ছেন না? গিগাহার্টস কি বোঝায়? স্পিড বোঝায় না? সো প্রসেসর স্পিড কি? সো সেম জিনিসটা হচ্ছে র্যামের ক্ষেত্রেও, আপনার বাস কতটুকু স্পিডে কাজ করতে পারে এটা। হার্টস খেয়াল আছে? হার্টস কি জিনিস? হার্টস কি বলেন? ফ্রিকোয়েন্সি ইউনিট হার্টস। আরেকটা বলেন, আরেকটা। আচ্ছা, এখন হচ্ছে মেমোরি ডিকোডিংয়ে যাই। এই যে ডিকোডিং অপারেশনগুলো যে চলে, এগুলো কি এনক্রিপ্টেড অবস্থায় থাকে, এটাকে আবার ডিকোড করে সে বুঝতে পারে যে এখান থেকে আমি এই ডাটা পাচ্ছি। সো এই ডিকোডিংয়ের একটা টেকনিক আছে, অর্থাৎ আমি কোন মেমোরি থেকে কোন ডাটা নিব, কোন মেমোরি থেকে ডাটা নিয়ে আমি প্রসেসরকে পাস করব, অ্যান্ড কোন মেমোরি থেকে ডাটা আমি প্রসেসরকে প্রসেসর থেকে নিয়ে এসে কোন মেমোরিতে রাখবো, এইগুলো হচ্ছে একটা টেকনিক, যেইটাকে আমরা বলতেছি মেমোরি ডিকোডিং টেকনিক। আমি কোথা থেকে কীভাবে নিয়ে আসবো, কোন পার্টে সেভ করব, কোন পার্টে রাখবো, কোন পার্টে গিয়ে ইস্যু হবে, এটা। সো এই মেমোরি ডিকোডিং টেকনিকের মধ্যে হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে। ফার্স্ট ওয়ান ইজ লিনিয়ার অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাবসোলুট আর হচ্ছে ফুল ডিকোডিং। সো দুইটা ডিকোডিংই আমরা শিখবো। এই দুইটা ডিকোডিংই খুব ইম্পর্ট্যান্ট, এটা থেকে কোশ্চেন আসতে পারে র্যামের। সো এগুলো একটু ভালোভাবে একটু দেখবেন। আচ্ছা, এখন একটু দেখি যে কী বলা আছে। ইন জেনারেল অল দ্য মেমোরি লোকেশনস আর নট ইমপ্লিমেন্টেড, ওকে। অল দ্য অ্যাড্রেস আর নট ইউজড বাই দ্য মেমোরি ডিভাইসেস টু সিলেক্ট পার্টিকুলার লোকেশন। আচ্ছা, এই জিনিসটাও ইম্পর্ট্যান্ট যে আমরা যখন মেমোরি নিয়ে কাজ করি, আমরা কিন্তু পুরো মেমোরিটা নিয়ে কাজ করি না, আমরা একটা পার্ট মেমোরি নিয়ে কাজ করি। একটু আগে যেটা বলছিলাম যে মেমোরিটা ডিভাইড করা থাকে বিভিন্ন চিপে, ওই চিপের মধ্যেও আবার সেলও থাকে। সো ছোটো ছোটো ডিভিশনে হচ্ছে আমরা কাজ করি। দ্য আনইউজড লাইনস আর ইউজ টু ডিকোড টু জেনারেট চিপ সিলেক্ট সিগনাল। সো এইখানে কিছু লাইন কাজ করে হচ্ছে আমার মেমোরির যে ডেটা নিয়ে, আর কিছু লাইন কাজ করে হচ্ছে চিপের সিগনাল নিয়ে, যে সেই কোন সিগনালে কার সাথে কোন জায়গায় কাজ করবে। অর্থাৎ কোন ধরেন একটা মেমোরি আছে ফুল মেমোরি, এই মেমোরি আপনাকে ইউজ করতে হবে, সাপোজ এটা 8 কিলোবাইট, বাট এইটার ভিতরে আপনি এক একটা মেমোরি চিপ করে রাখছেন, যে 2টা 3টা মেমোরি, এই টোটালটা মিলে আপনার একটা মেমোরি আপনি বলতেছেন, মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলতেছেন আমার মেমোরিটা 8 GB, বাট অ্যাকচুয়ালি এটার মধ্যে অনেকগুলো ডিভাইড থাকে। সো ধরেন এইটা 3 কিলোবাইট, আর এই প্রতিটা হচ্ছে 1 কিলোবাইট করে এক একটা র্যাম চিপ। এখন আপনি যে ডেটা নিয়ে আসছেন, এই ডেটা এখানের কোন চিপের মধ্যে সেভ হবে, এইটাতে হবে না এইটাতে হবে, এইটাতে হবে, এই যে প্রসেসিংটা, এটাকে আমরা হচ্ছে বেসিক্যালি ডিকোডিং টেকনিক বলি, যে এইখানের কোনটাতে আমি সেভ করব বা কোনটা থেকে আমি ভ্যালু রিড করব, এইটা হচ্ছে আমরা ডিসাইড করি এই প্রসেসটার মাধ্যমে। এই ডিকোডিংয়ের দুইটা পার্ট, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে অ্যাবসোলুট বা ফুল ডিকোডিং। ওগুলো আমরা হচ্ছে একটু দেখব। সো ফার্স্টে হচ্ছে লিনিয়ার ডিকোডিংয়ে আসি। অল দ্য অ্যাড্রেস লাইন্স আর নট ইউজ টু জেনারেট চিপ, বেসিক্যালি এটা আমরা অনেক জানি, বেসিক্যালি ইউজড ইন স্মল সিস্টেম। সো সবগুলো লাইন ইউজ হয় না। ইন্ডিভিজুয়াল হাই অর্ডার অ্যাড্রেস লাইন্স আর ইউজ টু ডিকোড দ্য চিপ সিলেক্ট ফর দ্য মেমোরি চিপস ইউজিং লেস হার্ডওয়্যার। সো এইখানে যে জিনিসটা বলতেছে, একটু পরে আমরা এটার একটা প্রেজেন্টেশন দেখব, যে আমার মেমোরির মধ্যে অনেকগুলো হচ্ছে লাইন্স থাকে, সবগুলো লাইন্সে কিন্তু আমি কি করি, আমি এই অ্যাড্রেস লাইনে সবগুলো কিন্তু ইউজ করি না, কিছু হচ্ছে আনইউজ থাকে। ওই আনইউজগুলো আমাকে সিলেক্ট করে বলে দেয় যে এই যে ডিভাইড করতেছি আমি, এই ডিভিশনের কোনটাতে গিয়ে আমি হচ্ছে র্যামের কাজটা করব, ডেটাটা পাস করব কোন চিপ থেকে, বা কোন চিপে গেলে আমি ডেটাটা পাবো,
এই জিনিসটা এখানে হচ্ছে এই ডিকোডিংয়ের মাধ্যমে বলে দেওয়া হয়। এই লিনিয়ার ডিকোডিংয়ের আরেকটা জিনিস বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল হাই অর্ডার অ্যাড্রেস লাইন্স আর ইউজ টু ডিকোড দ্য চিপ সিলেক্ট ফর দ্য মেমোরি। আচ্ছা, এটা বলছি অলরেডি যে একটা হাই অর্ডারের একটা আমার মেমোরির একটা লাইন থাকে যেটা হচ্ছে মেমোরি সিলেক্ট করে। একটু পরে আমরা দেখবো অ্যাড্রেস লাইনের, এটা একটা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে। ডিসঅ্যাডভান্টেজ কি, ইচ মেমোরি লোকেশন হ্যাজ মোর দ্যান ওয়ান অ্যাড্রেস কল মেমোরি ফোল ব্ল্যাক। সো একটা মেমোরির লোকেশনের মধ্যে অনেকগুলো অ্যাড্রেস থাকে যেটা হচ্ছে মেমোরি ফোল ব্ল্যাক বলতেছে। এই লোকেশনের মধ্যে কীভাবে মেমোরি হচ্ছে থাকে এটা হচ্ছে আমরা দেখব যে একটা লোকেশনে কীভাবে মাল্টিপল এই অ্যাড্রেস থাকে। মানে যেটা আপনি বলতে পারেন যে আমি একটা অ্যাড্রেস দিলাম, এই অ্যাড্রেসের মধ্যে আমার র্যামের মধ্যে পড়ে গেছে হচ্ছে গিয়ে এই চিপে সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার পরে চিপ সিলেক্ট হয়ে যাচ্ছে। সো মোর দেন ওয়ান কীভাবে আমার লোকেশনে, একটা লোকেশনের মধ্যে মোর দেন ওয়ান কীভাবে আমার অ্যাড্রেস চলে আসে, এইটা হচ্ছে এইটার বেসিক্যালি ডিসঅ্যাডভান্টেজ। এটা আমরা একটু পরেই দেখব, দেখলেই বুঝতে পারবো। সাপোজ এইটার যে একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা সলভ করলেই হচ্ছে আমরা ধরে ফেলতে পারবো যে এইগুলো কীভাবে কাজ করতেছে ডিকোডিংটা, আর কেন এই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে। ফার্স্টে যেটা বলতেছে ড্র দ্য ডায়াগ্রাম অফ 8-bit মাইক্রোপ্রসেসর উইথ 16-bit অ্যাড্রেস বাস। সো এইখানে আমাদের কনফিগারেশনগুলো দেওয়া আছে। সো এটা কিন্তু আমাদের একটা ফিগার ড্রয়িংয়ের কনসেপ্ট, এটা অলরেডি আমাদের ধরে নেন এটা এক্সামে থাকতেই পারে, অনেক ইম্পর্টেন্ট এটা। সো এক্সামে হয়তো একটা কোশ্চেন এরকম টাইপের থাকবে, ধরেই নাই লিনিয়ার আর হচ্ছে আপনার অ্যাবসোলুট বা ফুল ডিকোডিং থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে। এই ফিগার ড্রয়িং, ওইখানেও একটা ফিগার ড্রয়িং আছে। সো এখানে বলতেছে আপনার যে মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে 8-বিটের, আর এটার মধ্যে 16-বিট আছে অ্যাড্রেস বাস আর 8-বিট আছে হচ্ছে ডাটা বাস। তার মানে আপনার একটা মাইক্রোপ্রসেসর আছে যেটার মধ্যে অ্যাড্রেস বাস আছে হচ্ছে 16-বিট, 8-বিট আছে, ডাটা বাস আছে, আর 6 কিলোবাইট র্যাম আছে ইউজিং লিনিয়ার ডিকোডিং মেথড। সো লিনিয়ার ডিকোডিং মেথড অর্থাৎ এই যে ডিকোডিং সিস্টেমটা যেটা বলতেছিলাম কোন র্যাম মেমোরি চাইপ সিলেক্ট হবে, এই ডিকোডিং টেকনিক দুইটা ছিল। একটা ছিল কি লিনিয়ার টাইপ, আর একটা হচ্ছে ফুল ডিকোডিং। লিনিয়ার ডিকোডিং আর হচ্ছে ফুল ডিকোডিং। এখন কোন ডিকোডিং কাজ করবে এটা আপনিই বলে দিবেন ফার্স্টে। সো ফিগারে বা কনসেপ্টে কোশ্চেনে অলরেডি বলে দেওয়া থাকবে যে কোন মেমোরি কী ওয়েতে কাজ করবে বা কী টেকনিক ফলো করবে। সো মেমোরিটা কি 6 কিলোবাইট, টেকনিকটা কি লিনিয়ার। সো আমাকে লিনিয়ার ডিকোডিং ইউজ করে 6 কিলোবাইট মেমোরিটাকে ডিভাইড করে চিপ সিলেকশনের মাধ্যমে দেখতে হবে। ইচ র্যাম চিপ হ্যাজ 10-bit অ্যাড্রেস লাইন্স অ্যান্ড 8-bit ডাটা বাস। সো আমার যে র্যাম আছে, র্যামের ভিতর এক একটা কি এই যে ডিভাইডগুলো বলতেছি এগুলো হচ্ছে এক একটা চিপ। সো এই চিপের আবার কনফিগারেশন আমাকে বলা আছে। চিপের কনফিগারেশন কি, প্রতিটা হচ্ছে আমার 10-bit অ্যাড্রেস বাস থাকবে, অর্থাৎ এক একটা চিপের মধ্যে 10-bit অ্যাড্রেস বাস থাকবে আর 8-bit ডাটা বাস থাকবে, আর হচ্ছে D0 to D7। হ্যাঁ, এইটা থাকবে। এখন বলতেছে অলসো প্রোভাইড দ্য করসপন্ডিং অ্যাড্রেস ম্যাপ। অ্যাড্রেস ম্যাপও আমাদের একটা ড্র করতে হবে যেটা একটু পরে দেখবো ফর ইচ মেমোরি চিপ। সো এই যে কনফিগারেশনটা দেওয়া আছে যে আমার যে মাইক্রোপ্রসেসর তার অ্যাড্রেস বাস হচ্ছে 16-bit, 8-bit হচ্ছে ডাটা বাস, তার সাথে কানেক্টেড আছে 6-bit একটা র্যাম, 6 কিলোবাইট একটা র্যাম, যেই র্যামের প্রতিটা র্যাম চিপে হচ্ছে 10-bit অ্যাড্রেস আছে আর 8-bit ডাটা বাস আছে। এখন এইটা কীভাবে ফাংশন করবে বা ডিকোডটা কীভাবে করবে লিনিয়ার মেথডে। সো ফার্স্ট একটু দেখেন। সো সবার ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, লিনিয়ার বলতেছে আমার 6 কিলোবাইট। সো আমাকে কি করতে হবে, এইখানে প্রতিটা অ্যাড্রেস লাইন এক একটা চিপে যাবে। এই যে অ্যাড্রেস লাইন আছে আমার এই মাইক্রোপ্রসেসর, এটা কিন্তু মাইক্রোপ্রসেসরের বাস এই উপরেরটা, আর এগুলো হচ্ছে র্যাম। সো মাইক্রোপ্রসেসরের মধ্যে আমার অ্যাড্রেস কয়টা ছিল, 16টা। সো A0 থেকে A9 আর A10, 11, 12, 13, 14, 15। এখন এই যে এখানে ডিভাইড করা বলতেছিল না, খেয়াল আছে যে মেমোরির সবগুলা লাইন কিন্তু আমাদের ইউজ হয় না, এর মধ্যে কিছু লাইন ইউজ হয় চিপ সিলেকশনের জন্য। এটা কিন্তু একটা লাইন পড়ছিলাম একটু আগেই। সো এইখানে চিপ সিলেকশনের জন্য ইউজ হচ্ছে A10 থেকে যতগুলো আমার লাইন আছে অ্যাড্রেস লাইন আছে, এইটা হচ্ছে আমাদের ইউজ হবে। আর মেমোরি ইউজ করবে কতটুকু, মেমোরিতে কিন্তু বলা আছে যে আমি ইউজ করব হচ্ছে 10-bit। মেমোরির কনফিগারেশন আছে 10-bit অ্যাড্রেস লাইন। সো মেমোরি ইউজ করবে বেসিক্যালি 10-bit। 10-bit মানে কি এক একটা বাসে এক একটা করে বিট যাইতে পারে। সো আমার যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের A0 থেকে A9 মানে কি 10-bit। 10-bit ইউজ হবে আমার কোথায়, মেমোরির মধ্যে। আর বাকি যেগুলো থাকবে ওগুলো আমি চিপ সিলেকশনের কাজ করব। এটা কি মোটামুটি বোঝা যাচ্ছে যে কেন আমি এইভাবে ড্র করব বা এইভাবে কেন আসবে। প্রথম 10টা বিট
এইটা যাবে কি মেমোরির সাথে, মেমোরিতেও 10টা অ্যাড্রেস লাইন আছে। আমার মাইক্রো প্রসেসরে আছে হচ্ছে কয়টা, আমাদের আছে 16টা। তো 10টা আমাকে দিয়ে দিতে হবে মেমোরিতে, কারণ মেমোরির কনফিগারেশনে 10টা লাইন লাগে। সো আমি 16টার মধ্যে 10টা মেমোরিকে দিয়ে দিব। আর বাকি যে আমার কাছে 6টা থাকে, এই 6টা ডিসাইড করবে যে আমি কোন মেমোরি চিপ নিয়ে কাজ করব। তার মানে আমার কাছে 6টা লাইন আছে, যেই 6টা লাইন ডিসাইড করবে আমি কোন মেমোরি নিয়ে কাজ করব। সো এই মেমোরি আমাদের 6 কিলোবাইট। হ্যাঁ, এটাও একটু পরে আসবো, এটাও আছে, এটাও থাকবে, এটাও একটু পরে দেখবো আমরা। সো আমার এখন কি করতেছে 6 কিলোবাইট। সো 6 কিলোবাইটের আমার এক একটা মেমোরি চিপে থাকতে পারে 1 কিলোবাইট করে। সো আমি 1 কিলোবাইট করে রাখতেছি। এখন এইটা হচ্ছে কীভাবে বের করবেন একটু বলেন তো, 1 কিলোবাইট কীভাবে থাকতেছে একটু মাথায় নেন, খুবই কনসেপ্ট, ডেটার সাথে কানেক্টেড, একটু বলেন কীভাবে। র্যাম চিপ যে 1 কিলোবাইট হবে এটা আমি কীভাবে বুঝতেছি, র্যামের কনফিগারেশনে ডেটা থেকে বুঝতেছি। এখন আমাকে বলেন কীভাবে বুঝতেছি চিপ 6টা কীভাবে হচ্ছে, এটাই আমার কথা। আপনাকে বলছে আপনার মেমোরি হচ্ছে 6 কিলোবাইট, কিন্তু এক একটা চিপ যে আপনি 1 কিলোবাইট করে নেবেন এটা কীভাবে পাচ্ছেন আপনি, এটা র্যামের কনফিগারেশনের উপরে। কিন্তু কনফিগারেশনটা আপনি কীভাবে পাবেন, মানে আমি বুঝবো কীভাবে যে 1 কিলোবাইট করে আমাকে ডিভাইড করতে হবে। এইখানেই অ্যান্সার দেওয়া আছে, জাস্ট একটু টেকনিক্যালি মাথা খাটান। 1 কিলোবাইটেই কেন ডিভাইড করলাম, আমি কেন 500 বাইটে করলাম না, কেন 2 কিলোবাইটে করলাম না? দেখেন এখানে একটা কনফিগারেশন বলা ছিল, ডেটার কনফিগারেশন বলা ছিল কি 8 বিট। সো আমার ডেটা অ্যাকচুয়ালি কি 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 কত হয় দেখেন তো। সো এত বাইট হচ্ছে আমার বেসিক্যালি এক একটা র্যাম চিপ হবে, কারণ আমার কনফিগারেশনে বলা আছে যে আমার কনফিগারেশন কি র্যামের 8 বিট ডেটা থাকতে পারে। কোশ্চেনটা একটু দেখেন আবার। আচ্ছা, ও সরি একটু ভুল করছি, 10 হয় না 1024 নাকি 80 হয়, এটা 256 হয় না? হ্যাঁ একটু ভুল করছি, ডেটা না অ্যাড্রেস হিসাব করতে হবে, একটু ভুল লিখছি, এই জন্য আমি বললাম যে মিলতেছে না কেন। 10 বিট আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 1024। অ্যাড্রেস কেন, এই যে দেখেন আপনার কনফিগারেশন বলা আছে হচ্ছে অ্যাড্রেস বাস, তার মানে আপনার লোকেশন থাকতে পারবে কয়টা, লোকেশন থাকতে পারবে হচ্ছে গিয়ে টোটাল আপনার কাছে লোকেশন আছে কত 6 কিলোবাইট। এর মধ্যে এক একটা চিপের কনফিগারেশন কি 10 বিট অ্যাড্রেস বাস, তার মানে ওই যে 6 কিলোবাইট র্যাম ওর মধ্যে একটা চিপে আছে 10 বিট করে, তার মানে এক একটা র্যামে আপনি 1 কিলোবাইট করে জায়গা পাবেন স্টোর করার জন্য। সো এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে এই কনফিগারেশন দেখে। সো এখন আমাদের কনফিগারেশন 10 বিট থাকতে পারে, পরবর্তীতে চেঞ্জ হয়ে 12 বিট হয়ে যেতে পারে। সো এইটার উপর ডিপেন্ডস করে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার মেমোরিটা অ্যাকচুয়ালি কতগুলো ডিভাইড হবে আর কত পার্টে ডিভাইড হবে। সো এইখানে 1024 বাইট মানে হচ্ছে 1 কিলোবাইট। হ্যাঁ, র্যামের চিপের যে অ্যাড্রেস লাইনটা আছে ওইটা 2 টু দি পাওয়ার অত করবেন, যেটা আসবে এটাকে কিলোবাইটে নেবেন, বা যদি গিগাবাইটে দরকার হয় গিগাবাইটে নেবেন। সাধারণত আমরা কিলোবাইটেই শিখবো যেহেতু মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করতেছি। সো এখানে 204 বাইট আসে, তার মানে 1 কিলোবাইট। সো আমার এক একটা র্যাম চিপের কনফিগারেশন কি 1 কিলোবাইট করে। সো এইখানে আমরা কি করলাম, ফার্স্টে এই যে কনফিগারেশনটা বের করলাম যে একটা চিপ কত কিলোবাইট করে হবে, 1 কিলোবাইট করে হয়ে গেল। আমার কাছে আছে কি 6 কিলোবাইট র্যাম, তার মানে চিপ কয়টা হবে 6টা হবে। এখন আমি ক্লিয়ার যে আমাকে বক্স রাখতে হবে 6টা র্যাম। চিপ সিলেক্ট হচ্ছে এই চিপ, মানে অর্থাৎ এই র্যামের চিপটা সিলেক্ট হবে কি হবে না, এই পিনটা কন্ট্রোল করে। 0 দিয়ে ইনঅ্যাক্টিভ, 1 দিয়ে অ্যাক্টিভ থাকে। আচ্ছা, এখন এই যে বলতেছি যে এইখানে আমার মেমোরির মধ্যে A0 থেকে A9 পর্যন্ত লাগবে। সো 10টা হচ্ছে আমার মেমোরিতে যাবে চিপের মধ্যে, বাকিগুলো হচ্ছে সিলেক্ট করবে, চিপ সিলেকশনে কাজ করবে। সো সে কী করতেছে দেখেন, 10 থেকে চলে যাচ্ছে চিপ সিলেক্টে, 11 থেকে এর পরের চিপ সিলেক্টে, 12 থেকে পরের চিপ সিলেক্টে, 13 থেকে এর পরেরটা, 14 থেকে এর পরেরটা। এইটা হচ্ছে বেসিক্যালি যে আমি কোন সময় কোন চিপ সিলেক্ট করব। কোশ্চেন আছে? স্যার এখানে তো কনফিগারেশন পুরোপুরি মিলে গেছে। এখন যদি ওই যে মেমোরির অ্যাড্রেস বাস যদি কম বেশি হয়
সেক্ষেত্রে আমার যদি মেমোরি চিপ যদি বেশি দিতে হয় তাহলে আমার তো এখানে চিপ সিলেক্ট কম আছে। মানে আপনি বলতেছেন যে আমি অ্যাড্রেস র্যামের বেশি হয়ে গেছে, মনে করেন 12 বিট হয়ে গেছে, মানে আপনি বলতে চাচ্ছেন সেম কনফিগারেশন, বাট ধরেন আমার র্যামের কনফিগারেশন হচ্ছে আমি নিয়ে যাব হচ্ছে অ্যাড্রেস লাইন A11 পর্যন্ত, A0 থেকে, আর বাকি তো এখনও হয়ে গেছে আমার 6টা র্যাম, কিন্তু আমি তো মাইক্রোপ্রসেসরের সাথে কাজ করতে পারতেছি না, তখন কি হবে, প্রসেসর আর র্যামের মিসম্যাচ, কাজ করবে না। সো আমরা এই জন্যই কিন্তু আমাদের প্রসেসরের সাথে একটা লিমিটেশনস থাকে যে এত গিগাহার্টজ মেমোরি কাজ করবে বা ডিডিআর এত মেগাহার্টসের মেমোরি দিতে হবে, এর বেশি সাপোর্ট করে না বলতে এই মিসম্যাচটাই হয় যে অ্যাড্রেস লাইনের সাথে র্যামের অ্যাড্রেস লাইনের সাথে প্রসেসরের অ্যাড্রেস লাইন মিলে না। বেশি বা কম ইউজ করলে করা যায়, কিন্তু বেশি যখন আপনি ইউজ করতে যাবেন তখন কিন্তু প্রবলেম হয়। এই জন্যই দেখবেন আমি যে বলতেছিলাম যে ডিডিআর 4 চলে 3200 মেগাহার্টস পর্যন্ত, বা DDR5 হচ্ছে 4800 মেগাহার্টস। এখন আপনি চাইলেই তো DDR5 গিয়ে হচ্ছে DDR3 এর প্রসেসরে লাগাইতে পারেন না, এই শুধুমাত্র একটা কারণেই যে লাইনের ডিফারেন্স থাকে। সো এই কারণেই র্যামটাও আমাদের ওই লিমিটেশনের মধ্যেই রাখতে হবে। সো আমরা এই জন্য খুবই হাই এন্ডের র্যাম লো এন্ডের প্রসেসরের সাথে ম্যাচ করাইতে পারবো না, আবার খুব লো এন্ডেরটা পারবো, লো এন্ডেরটা প্রবলেম নাই, কারণ লো এন্ডেরটার সাথে বাকিগুলো কাজ করবে না, পিন, সো লাইন কাজ করবে না। কারণ আমার যদি 2টা র্যামের চিপ থাকে, যদি মেমোরি ছোট হয়, অর্থাৎ আমার এখানে 6 কিলোবাইট আছে, আমি যদি 2 কিলোবাইট ইউজ করি, 2টা চিপ হইতো, আমার 2টা লাইন ইউজ হইতো, বাকিগুলো হইতো না, তাতে কিন্তু প্রসেসরের কোনো প্রবলেম নাই। প্রসেসর ওই 2টা লাইন দিয়েই চিপ সিলেক্ট করবে। আচ্ছা, সো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, ডিভাইড করতে হবে কয়টা র্যাম চিপ হবে। আমি এখানে 6টা র্যাম চিপ বের করে ফেললাম, দেন আমাকে 10টা দিয়ে দিতে হবে এক একটা মেমোরিতে। সো মেমোরির একটা অ্যাড্রেস লাইন হবে A0 থেকে A9 পর্যন্ত, এই লাইনগুলো হচ্ছে মেমোরিতে চলে যাবে, A0 থেকে A9, A0 A9, A0 A9। আর বাকি যে আমাদের এইখানে একটা লাইন আছে দেখেন, রিড অর রাইট, এইটার একটা অপারেশন, যে আমি এই চিপটা কি রিড অপারেশন করবে নাকি রাইট অপারেশন করবে, এটা ডিসাইড করবে মাইক্রোপ্রসেসরের R/W বারের এই লাইন থেকে। সো এই লাইনটা ইউজ করতেছে এইখানে রাইট এক্সিকিউশন, যেটা এটার সাথে কানেক্টেড, সবগুলোর এটার সাথে কানেক্টেড। আর এইখানে যে ডেটা আসতেছে মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে, এটা যাচ্ছে D0 থেকে D7। মাইক্রোপ্রসেসরে বলা হচ্ছিল কি D0 থেকে D7 ডেটা, আর র্যামেরও কিন্তু D0 থেকে D7 ডেটা। এটাও যদি মিসম্যাচ হয় তখনও কিন্তু প্রবলেম হবে। ডেটা যদি আমি পাঠাইতে চাই মাইক্রোপ্রসেসর থেকে 10 বিট, বাট আমার মেমোরি ক্যাচ করতে পারে হচ্ছে 8 বিট, তখনও কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমি পারবো না। সো কনফিগারেশনের সাথে কিন্তু আমার প্রসেসরের একটা ব্যালেন্স থাকতে হবে। সো এইটুক পর্যন্ত নর্মালি শেষ। এখন আমি ডিসাইড করবো কোন চিপ কোনটা সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট ওয়ান, অর্থাৎ এই যে অ্যাড্রেসে যাওয়ার পরেরটা হচ্ছে ফার্স্ট চিপ সিলেক্ট, সেকেন্ড চিপ সিলেক্ট, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ করে আমাদের কমপ্লিট। সো এই ফিগারটা আমরা এইভাবে ড্র করে ফেলবো। ফিগার তো মোটামুটি বুঝলাম, ফিগারে তেমন একটা কমপ্লেক্সিটি নাই, শুধুমাত্র র্যাম কয়টা চিপ হবে এইটাই হচ্ছে কমপ্লেক্সিটিটা ছিল, বাকি সব আপনাদের মনে রাখলেই পারবেন। মেইন কনফিগারেশনের প্রবলেম হবে হচ্ছে আপনি যখন এই অ্যাড্রেস ম্যাপটা হচ্ছে এখান থেকে জেনারেট করবেন। অ্যাড্রেস ম্যাপ কীভাবে জেনারেট করবেন এইটা আপনার একটু মাথায় রাখতে হবে, যে কোন সময় কোন মেমোরি চিপ সিলেক্ট হবে, কোন মেমোরি চিপের কাজ করতে হবে। ইজি জিনিস, কোনো কমপ্লেক্স কিছু না, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাড্রেস আছে, ম্যাপ করতে হবে। আমার অ্যাড্রেস কত মাইক্রোপ্রসেসরের, A0 থেকে A15, 16টা পিন, 16টা আমি বসাই দিলাম। তারপরে একদম ফার্স্টের যদি র্যাম চিপটা সিলেক্ট হয়ে থাকে তখন কি হবে, কোন র্যাম চিপটা সিলেক্ট হয় নর্মালি, এটার সাথে কানেক্টেড কোনটা, A10। সো আমার কি হবে, A10টা অ্যাক্টিভ হবে প্রথমে। এইটার বেসিক্যালি কি করতেছে অ্যাড্রেস ম্যাপটা, যে র্যাম 1-এ বা র্যাম 0 নাম্বার, অর্থাৎ প্রথম র্যামটাতে কতটুকু লোকেশন আপনি রাখতে পারেন, অর্থাৎ কত লোকেশন থেকে কত লোকেশন প্রথম র্যামের চিপে থাকবে, তারপরে 1-এ কত লোকেশন থাকবে, 3-তে। এইটা হচ্ছে আপনি আলাদা আলাদা করে বলতেছেন, ডিভাইড করে, এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস ম্যাপ, যে অ্যাড্রেসটা ম্যাপিং করে দিচ্ছেন যে 0 নাম্বার র্যামে এত লোকেশন আমি রাখতে পারবো, এত থেকে এত, 1 নাম্বারে এত লোকেশন থেকে এত লোকেশন জেনারেট করতে পারবো। আচ্ছা, সো এখন লোকেশন কীভাবে হবে, আপনার মেমোরি লোকেশন ইউজ করতে পারে কয়টা, A0 থেকে A9 পর্যন্ত, তার মানে 10 বিটস আপনি চেঞ্জ করেই কিন্তু লোকেশন জেনারেট করতে পারেন। আর আরেকটা হচ্ছে চিপ সিলেকশন। সো আপনি কি করবেন, 10 বিটস পর্যন্ত সবগুলো ফার্স্টে 0 রাখবেন, এটা হচ্ছে আপনার স্টার্টিং মেমোরির। আর এন্ডিং কি হবে, সবগুলো 1 থাকলে।
আর এর মধ্যে জাস্ট একটা জিনিস অন থাকবে কি A10, A10টা কি চিপ সিলেকশন হচ্ছে। সো এইটাই হচ্ছে আপনার ফার্স্টের বাইনারি প্যাটার্ন। হ্যাঁ, এটা রেঞ্জ বুঝাইছে যে আপনার এই মেমোরি চিপের কোন লোকেশন থেকে স্টার্ট হবে আর কোন লোকেশনে শেষ হবে মেমোরির লোকেশনটা। স্টার্টিং কি হবে, অ্যাড্রেস লাইন কয়টা আছে আমাদের এইখানে দেখেন, অ্যাড্রেস লাইন আছে 10টা। সো এই 10টার উপর ডিপেন্ড করে লোকেশন আমি জেনারেট করতে পারবো। বাকিগুলো হচ্ছে কি চিপ সিলেকশনে কাজ করে। সো 10টা মানে A0 থেকে A9। সো A0 সবগুলো যখন 0 হবে তখন স্টার্টিং পয়েন্ট, আর সবগুলো যখন 1 হবে তখন হচ্ছে এন্ডিং পয়েন্ট। এটাই তো আমরা নর্মালি বুঝি যে লোয়েস্ট কত, যদি 4 বিটের করি লোয়েস্ট হচ্ছে 4টা 0 আর হাইয়েস্ট কত 4টা 1। এইটা দিয়ে যতগুলো জেনারেট করতে পারেন এর মাঝখানেই থাকবে, এর বাইরে যাবে না। সো অ্যাকচুয়ালি এই রেঞ্জটাই আপনি বের করতেছেন যে 4টা 0 আর 4টা 1, 4 বিটের একদম লোয়েস্ট আর একদম হাইয়েস্ট রেঞ্জ, এটাই হচ্ছে আপনার অ্যাড্রেস জেনারেট। এই জিনিসটা এখানে হচ্ছে কি 10 বিটের জন্য, 10 বিটের লোয়েস্ট কি সবগুলা 10টা 0 আর হাইয়েস্ট কি 10টা 1, এর মধ্যেই হচ্ছে আপনার রেঞ্জটা থাকবে। আর চিপ সিলেকশনটা কি, যেহেতু এটা 0 র্যামের জন্য চিপ সিলেকশন হচ্ছে A10। সেম কনসেপ্ট সেকেন্ডটাতে র্যাম 1-এ, র্যাম 1-এ কি হচ্ছে 10 বিট 0, 10 বিট 1, চিপ সিলেকশন কি 11। 10 বিট 0, 10 বিট 1, চিপ সিলেকশন কি 2 এর জন্য 12, 0 1 13 চিপ সিলেকশন, 0 1 14 চিপ সিলেকশন, তারপর হচ্ছে 0 আর সবগুলো 1 15 সিলেকশন। সো এইটাই হচ্ছে লোকেশনটা বের করার ওয়ে। সো খুবই ইজি। আর এই পাশে কি করতেছেন, এই যে টোটাল যে আপনার বাইনারি নাম্বারটা আসতেছে এইটার হেক্সাডেসিমাল আপনি বসাচ্ছেন। সো এইটার টোটালটার বাইনারির হেক্সাডেসিমাল হচ্ছে 0400, এইটা বসাচ্ছেন। আর 2 দিয়ে হচ্ছে এন্ডিং লোকেশনটা কি সবগুলো 0 আর সবগুলো 1, এটা হচ্ছে 07FF। সো আপনি জাস্ট এই যে বাইনারি লোকেশনের হেক্সাডেসিমালটা কনভার্ট করতেছেন। সো এই কাজগুলো করা লাগবে, প্রথমে বাইনারি করা লাগবে, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল করা লাগবে। সো এখন পর্যন্ত এই জিনিসে বুঝতে প্রবলেম আছে কারো, কোনো কোশ্চেন? স্যার এর আগে এটা এখানে যে রিড রাইটের, আচ্ছা এটা দেখেন হচ্ছে একটাই, এই জন্যই কোশ্চেনটা করার হচ্ছে যেটা ম্যাক্রোসের বাস থেকে আসতেছে রিড রাইট, তারপরে এইখানে তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কানেকশন যাচ্ছে, তার মানে কানেকশন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসতেছে, তাই না? কারণ এখানে উপর থেকে দেখতে মনে হচ্ছে একটা লাইন থেকেই আসতেছে, একটা লাইন থেকেই আসতেছে। মাইক্রোপ্রসেসরে আপনার রিড রাইট অপারেশনের জন্য একটা লাইনই আছে। তো একটা লাইন থেকেই যদি সিগন্যাল আসে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একসাথে মাল্টিপল আমি চিপ কাজ করব কিনা? একসাথে মাল্টিপল চিপ কাজ করবে না, একটা চিপই কাজ করবে, একটাই চিপ কাজ করবে। আপনি আচ্ছা এটা আমি একটু ইজিয়ার করে দিই। আপনি যখন কোনো একটা লোকেশন পাঠান, লোকেশন কি আপনি একটাই পাঠান না, একটা লোকেশন পাঠাচ্ছেন, ওইটার কাজ শেষ করার পরে আরেকটা লোকেশন পাঠান, এরকম। সো এইখানে বেসিক্যালি মাইক্রোপ্রসেসর থেকে একটা লোকেশন পাঠাচ্ছে। লোকেশন যখন পাঠাবে, লোকেশনটা কি রিড হিসেবে কাজ করবেন না রাইট হিসেবে কাজ করে, এটা কিন্তু একবারে অ্যাট এ টাইম একবারই হয়। আপনি একটা লোকেশন থেকে কিন্তু মাল্টিপল বার হচ্ছে কাজ করবেন না অ্যাট এ টাইম। সো লোকেশন একটা পাঠাবেন, ওই লোকেশনের কাজটা আপনি নেবেন। এখন ওইটা কি আপনি রিড করবেন ওইখানে, অর্থাৎ ওইখানে যে ডেটা আছে ওইটা রিড করে নিয়ে আসবেন, নাকি ওইখানে কোনো ডেটা পুশ করবেন আপনি, এইটা ডিপেন্ডস করতেছে এই লাইনের উপর। সো এই লাইন একটাই হবে, যখন এই র্যাম চিপের সাথে কাজ করবে সে এইটাকে ডিসাইড করবে, এটা হলে এটা তার উপর ডিপেন্ডস করতেছে। সো চিপ ওয়াইজ মাইক্রোপ্রসেসর হচ্ছে কন্ট্রোলিং করবে। আচ্ছা এইটা বুঝতে প্রবলেম আছে? অ্যাড্রেস ম্যাপ আচ্ছা দাঁড়ান, আমি আরেকটু দেখাই, ড্রব্যাকটা দেখাই, এটা শেষ করি। ফুল ডিকোডিংটা নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ড্রব্যাকটা এখন কি দেখি একটু। 8 বিট মাইক্রোপ্রসেসর উইথ 16 বিট বাস অ্যান্ড 8 বিট ডাটা বাস। তার মানে এইখানে একটা কনফিগারেশন বলতেছে যেটা হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর উইথ 16 বিট অ্যাড্রেস বাস। একটু ওই যে আপনার কনসেপ্টটাই আসবে এখন, দেখেন। We have 64 kilobyte of memory space. However, we can interface with 6 kilobyte of RAM memory space. With each RAM chip has 10 bit address bus and 8 bit data bus. This means this idea wastes address space. আচ্ছা এইখানে বলতেছে যে ওই জিনিসটাই যে আপনি যখন মেমোরি চিপ ইউজ করবেন, হয়তো আপনার মেমোরি চিপে এখানে 3টা মেমোরি আছে, 3টে মেমোরিতে আপনি অ্যাড্রেস বাস দিয়ে দিলেন, বাট বাকি এখানে কি চিপ সিলেকশনে কতগুলো অ্যাড্রেস আনইউজ রয়ে গেল না?
সো এটাই বলতেছে যে এটা হচ্ছে ওয়েস্ট যাচ্ছে, আপনার স্পেসের ওয়েস্ট চলে যাচ্ছে, আপনি কাজ করতে পারতেছেন না। সো শুধু শুধু আপনার লাভ হচ্ছে না কোনো। দ্য অ্যাড্রেস ম্যাপ ইজ নট কন্টিনিউয়াস, রেদার ইট ইজ স্পার্সলি ডিস্ট্রিবিউটেড। কন্টিনিউয়াস না, কারণ একটার সাথে একটাতে আপনি পাঠাইতে পারবেন না একই সাথে, সো আলাদা আলাদাভাবে কানেকশনে কাজ করতে হয়। আর A0 থেকে A11 কানেক্টেড উইথ র্যাম চিপ সিলেট সিলেকশন। আচ্ছা, এটা অলরেডি বলছি, আমরা জানি যে A10 থেকে A11 যদি আপনি চিন্তা করেন যে আপনি নর্মালি একটা 2 চিপের র্যাম ইউজ করতেছেন, A10 আর A11 হচ্ছে আপনার চিপ সিলেকশনে কাজ করতেছে, আর বাকিগুলো হচ্ছে আপনার কি অ্যাড্রেসের কাজ করতেছে। If both A10 or A11 are high at the same time, then a bus conflict occurs. This can be avoided by proper programming to select desired memory chip. এখানে আরেকটা জিনিসের কথা বলছে যেটা আপনারা বলেন নাই, যে সাপোজ আমি এমন একটা মাইক্রোপ্রসেসর একটা কমান্ড চলে আসলো, যেই কমান্ডে এই A11টাও অন আছে, A10টাও অন আছে, দুইটাই অন হয়ে গেছে। তার মানে কি দুইটা চিপ সিলেকশন হয়ে গেছে একসাথে। এখন দুইটা চিপ সিলেকশন যদি হয়ে যায়, আমার কাছে কি রিড রাইটের লাইন আছে একটা, অ্যাড্রেসের ওয়েও আছে একটা, আমি কি করতে পারবো? একসাথে কি দুইটা কাজ করতে পারবো না। সো তখন কি হবে? কনফ্লিক্ট দেখা দিবে। এই কথাটাই হচ্ছে বলতেছে। আবার একটু বলবো। আচ্ছা, এইখানে মনে করেন আপনি এই র্যামটাও মাইক্রোপ্রসেসর সামহাউ সিলেক্ট করে ফেলছে, কারণ এগুলো তো সেপারেট, এগুলোতে তো প্রবলেম নাই। মাইক্রোপ্রসেসর A11টা অন করে ফেলছে, A10টাও হয়তো অন করে ফেলছে, তার মানে কি দুইটা র্যাম চিপ একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ হওয়ার পরে আপনার কিন্তু এই অ্যাড্রেস লাইন কিন্তু একটাই আছে, A0 থেকে A10 কিন্তু সিঙ্গেল একটা মেমোরির জন্য যদি ইউজ করতে চান তাহলে সেম অ্যাড্রেস লাইন ইউজ করতে হবে, আবার 1 এর জন্যও কিন্তু সেম অ্যাড্রেস লাইন